প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যেগুলো বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের তালিকা দেখতে পাচ্ছি এখানে। তো এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের যে পরিমাণ এটা ৭৮.০২% শতকরা। অক্সিজেনের পরিমাণ আছে ২০.৭১%, আর্গনের পরিমাণ আছে 0.81% এবং কার্বন ডাই অক্সাইড আছে 0.03% এবং অন্যান্য যে গ্যাসসমূহ আছে নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড এটার পরিমাণ হচ্ছে 0.02। জলীয় বাষ্পের পরিমাণ আছে 0.41 এবং ধূলিকণার পরিমাণ আছে 0.01। তো এটাই হলো মূলত আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের তালিকা। তো সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, আমরা দেখতে পাচ্ছি ৭৮.০২ এবং দ্বিতীয় আছে অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন ডাই অক্সাইড। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে উপাদানটি আছে তার নাম কি? সেটা হবে নাইট্রোজেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো জলবায়ুর পরিবর্তনের প্রভাব পরিপ্রেক্ষিত বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। মানুষের নিয়ন্ত্রণাধীন ব্যবহারের কারণে মাত্রা অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধির কারণ হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে তাতে বিশ্বের স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বে। আর এই সব দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে। অন্যান্য দেশে এই ক্ষতির মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে গেছে। আগামী দিনগুলোতে এর মাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং প্রায় ১৭% ভূমি পানির নিচে তলিয়ে যাবে। আনুমানিক ৩ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তু পরিণত হবে। ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে ২০৩০ সালের পর নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে। ফলে এশিয়ায় পানি স্বল্পতা দেখা দেবে। ২০৫০ সালের মধ্যে প্রায় ১০০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। এডিবির পূর্ণ মিনিং কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। একটি সমীক্ষা থেকে জানা যায় যে উষ্ণায়নের বর্তমান ধারা ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ায় শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আচ্ছা, এমআইটি অর্থ তো আমরা জানি, ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি। আর একটি গুরুত্বপূর্ণ টপিকস আমরা এখানে পেলাম, ইউএনএফসিসি এর পূর্ণ মিনিং কি? তো এটার কিন্তু এবার হচ্ছে 2016 প্রাইমারি যে পরীক্ষাটি হলো সেখানে এটার কিন্তু পূর্ণ মিনিং সেখানে এসেছিল। এটা ১৯৯২ সালে ইউএনএফসিসি নামে জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন প্রতি বছর বিশ্ব নেতাদের নিয়ে বিশ্ব জলবায়ু বিষয়ক সম্মেলনের সিদ্ধান্ত নেয়। বিশ্ব জলবায়ু পরিবর্তনের সমস্যা নিরসনের কাজ করা এদের মূল লক্ষ্য। এই সম্মেলনকে সংক্ষেপে বলা হয় কপ, তার মানে সিওপি, কনফারেন্স অফ দ্য পার্টিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কপ, কনফারেন্স অফ দ্য পার্টি। আমি আবারও বলছি। আর ইউএনএফসিসি মানে ট্রিপল সি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, ইউনাইটেড
ইউতে ইউনাইটেড নেশন, এফতে ফ্রেমওয়ার্ক, সিতে ক্লাইমেট, সিতে কনভেনশন, তারপরে অন হবে, তারপরে ক্লাইমেট চেঞ্জ। তো এটা কিন্তু এসেছিল এবার হচ্ছে আমাদের প্রাইমারি পরীক্ষায় 2016-এ। তারপর ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা বিষয় পেলাম যে ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। 2009 সালে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে 3 পৃষ্ঠার অঙ্গীকারনামায় একটি নোট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অঙ্গীকারনামায় জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতি মোকাবেলায় এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 2010 থেকে 2012 সালে জন্য $3000 কোটি একটি তহবিলের কথা বলা হয়েছে। জলবায়ুর তহবিলের অর্থ বনায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা অর্জনের জন্য ব্যয় করা হবে। ফলে তহবিলের অর্থ দরিদ্র দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশ যেমন চীন, ভারত ও ব্রাজিল পাবে। জাতিসংঘ একে রাজনৈতিক সমঝোতা হিসেবে উল্লেখ করেছে। তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেলাম। এখন আমরা দেখি আরো কিছু আর একটা ইনফরমেশন আমরা জানবো। বাংলাদেশে গত 5 বছরে বাণিজ্যিক ভারসাম্যহীনতা। 19-20 অর্থ বছরে আমদানি ছিল 62,885 মিলিয়ন US ডলার, রপ্তানি ছিল 37,130 মিলিয়ন US ডলার এবং রপ্তানি অপেক্ষা আমদানির ব্যয় বেশি 25,755 মিলিয়ন US ডলার। 2020 সালে ছিল 65,595, রপ্তানি হয়েছিল 38,758, রপ্তানি অপেক্ষা আমদানির ব্যয় হচ্ছে 26,837। 23-24 অর্থ বছরে আমদানি হয়েছিল 22,725, রপ্তানি হয়েছিল 44,475, রপ্তানি অপেক্ষা আমদানির ব্যয় বেশি 22,250।